আপনারা জানেন যে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ছোঁয়া বাংলাদেশের সংসদ থেকে শুরু করে ব্যক্তি পর্যায়ে যেন ছড়িয়ে যায়, সেজন্য বর্তমান অন্তর্বর্তী সরকার বলেন, বিভিন্ন রাজনৈতিক দল বলেন কিংবা সচেতন মহল বলেন, সকলেরই এই পণ। সেই ধারাবাহিকতায় জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের মাধ্যমে বাংলাদেশের সংবিধান রিফর্ম করা হচ্ছে, অথবা বলা যায় যে বাংলাদেশের রাজনৈতিক কালচার পরিবর্তনের সংস্কারের একটা প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি বা পরিলক্ষিত হচ্ছে। আমরা আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা কতটুকু এ ব্যাপারে খোঁজ রাখছি? আমরা দেখতে পাচ্ছি শুধু সোশ্যাল মিডিয়ায় কে কি বলল সেটা নিয়ে মন্তব্য প্রতিমন্তব্য। আমরা বলা যায় যে এক প্রকার গুজব রটাচ্ছি, আমরা কখনো প্রতিহিংসা ছড়াচ্ছি। কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদরা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে গিয়ে কি কি আলোচনা করছেন, তারা বলা যায় যে তুমুল হট্টগোল করছেন, কখনো বাক বিতণ্ডা জোরাচ্ছেন। কেন জোরাচ্ছেন? নিশ্চয় বাংলাদেশের সংবিধানকে আরো সুরক্ষিত রাখার জন্য এবং বাংলাদেশের রাজনীতিকে আরো সুন্দর করার জন্য। এই যে তাদের বাকবিতণ্ডা, তাদের যে আলোচনা সমালোচনা, তাদের যে পক্ষে বিপক্ষে মতামত দেয়া, সবকিছু কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারকে পরিবর্তন করার জন্য, সংস্কার করার জন্য, দেশের রাজনীতিকে কিংবা দেশকে সংস্কারের জন্য এসব কার্যক্রম চলছে। আপনার কয়জনে বিটিভিতে এই যে লাইভ সম্প্রসারণ হয় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলসমূহ কিংবা বিভিন্ন ব্যক্তিবর্গের আলোচনা, সেটা কজনে দেখেছেন? আপনারা যদি দেখে থাকেন তাহলে নিশ্চয় সেখানে দেখতে পাচ্ছেন কিভাবে তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে রাজনৈতিক দলসমূহ ঐকমত্য কমিশনকে বলছেন যে এই এই বিষয়টি সংস্কার করতে হবে, এই বিষয়টি করতে হবে না, এই বিষয়টি এভাবে করতে হবে, ওই বিষয়টি ওইভাবে করতে হবে। তারা তাদের সর্বোচ্চ জ্ঞান তারা সেখানে খরচ করছেন। কিন্তু আমরা এসব না দেখে কেবলমাত্র এই যে ছোটখাটো রাজনৈতিক বক্তব্য নিয়ে একে অন্যকে গালমন্দ করছি, গুজব রটাচ্ছি, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ করছি, এমন উল্টোপাল্টো কথা বলছি যা খুবই হাস্যকর। বাংলাদেশ যখন সংস্কারের জন্য এগুচ্ছে, বাংলাদেশ যখন সংস্কারের জন্য রাজনৈতিক দলসমূহ এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কাজ করছে একটি কমিশন গঠন করে, সেদিকে আমাদের কারোই নজর নেই। এই যে গত পরশুদিন ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনা হলো, আজকে হচ্ছে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবেন এবং রাষ্ট্রপতির ক্ষমতা কিভাবে থাকবে, এবং প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ভারসাম্য নিয়ে আলোচনা চলছে। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন বিষয় এখানে আলোচনা হচ্ছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন। যদি দেখে না থাকেন অবশ্যই দেখবেন, সকল রাজনৈতিক সচেতন মানুষের এটা দেখা উচিত। আজকে আলোচনা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন হয়তো মেম্বার থেকে শুরু করে ৭০,০০০ যে জনপ্রতিনিধি আছেন তাদের সকলের প্রত্যক্ষ ভোটে। আবার আলোচনা হচ্ছে না, এভাবে হলে অনেক ধরনের জটিলতা তৈরি হতে পারে। কেউ কেউ বলছেন যে শুধুমাত্র জাতীয় সংসদ সদস্যরা নির্বাচিত করবেন। আবার কেউ কেউ বলছেন না, এভাবে হবে না, জাতীয় সংসদ সদস্যরা নির্বাচিত করবে তবে গোপন ব্যালটের মাধ্যমে। আবার কেউ বলছেন না, এভাবেও হবে না, যেহেতু বাংলাদেশের সংস্কারে, বাংলাদেশের সংবিধানে নতুন দ্বিকক্ষ বিশিষ্ট বা উচ্চকক্ষ একটি হবে, একটি কাঠামো আসতেছে বাংলাদেশের পার্লামেন্টে। সুতরাং দুই কক্ষের সবাই মিলে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবেন। এই যে এটার পক্ষে বিপক্ষে আলোচনা হচ্ছে। বিএনপি বলছে না, শুধুমাত্র পার্লামেন্টের মেম্বাররা গোপন ব্যালটের মাধ্যমে বলেন বা প্রকাশ্যে বলেন কিংবা নির্বাচিত যে দল সরকার গঠন করবে তারাই এটা করবে। আবার জামায়াত বলছে, অন্যান্য দল বলছে না, গোটা বাংলাদেশের যারা জনপ্রতিনিধি আছেন তারা রাষ্ট্রপতি নিয়োগ করবে গোপন ব্যালটের মাধ্যমে। এই যে তারা সবগুলো আলোচনা করছেন, এগুলো তো নিজেদের জন্য না। হ্যাঁ, কিছু কিছু থাকতে পারে যে আমি ক্ষমতা কুক্ষিগত করার জন্য কিংবা ক্ষমতাকে নিজের করে নেওয়ার জন্য প্রচেষ্টা থাকতে পারে, কিন্তু তাদের মধ্যে যেটাই চলছে না কেন সেটা তো রাজনৈতিক স্বার্থে, জনগণের কল্যাণের স্বার্থে। আমরা সেগুলো দেখছি না। এখন এই মুহূর্তে যখন আমি কথাগুলো বলছি তখন যতটুকু বুঝতে পারলাম এত আলোচনার ভিত্তিতে যে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন হয়তো দুপক্ষের যে সদস্যের প্রায় ৫ শতাধিক সদস্যের মতো থাকতে পারে নতুন সংবিধানে। সেখানে অর্থাৎ যারা নির্বাচিত পার্লামেন্টের মেম্বার পার্লামেন্টেরিয়ান থাকবেন, এবং আরো যারা বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে যে কিছু সংখ্যক সদস্য থাকবেন উচ্চকক্ষে, সকলের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত হবেন রাষ্ট্রপতি। এরকম একটা বিষয়ের দিকে যাচ্ছে, এখনো সেটা নিশ্চিত না, সেটাতে অনেকের আবার আপত্তিও আছে। এই যে তারা আপত্তি করছেন, তারা প্রতিবাদ করছেন, তারা আলোচনা করছেন, সবগুলো দেশের জন্য। আমরা এগুলো দেখছি না, আমরা ছোটখাটো বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্ত ছড়াচ্ছি। কে কি বলল,
কে কোন রাজনৈতিক বক্তব্য রাখলো এগুলো নিয়ে বলছি, কিন্তু এই যে ছেলেরা জীবন দিল, আপামর জনতা সংগ্রাম করলো, গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করলো, এই বাধ্য করার ফল তো পেতে হবে আমাদেরকে। এই ফল পেতে হলে এই যে সংস্কারের কার্যক্রম চলছে সেগুলোতে সকলকে নজর দিতে হবে। পারলে এসব বিষয়ে আওয়াজ তুলুন। আজ পর্যন্ত এই যে 10 মাস, 11 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমরা এই যে সংবিধান সংস্কারের কোনো একটা বিষয় নিয়ে আওয়াজ তুলেছি? তুলি নাই। আমরা কি করেছি? এই যে রাজনৈতিক বিভিন্ন বাহিরের যেটা যেটা অপ্রয়োজনীয় বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন ইস্যু কেন্দ্রিক আমরা আওয়াজ তুলেছি। কেউ বলছেন ইশরাককে মেয়র প্রার্থী দেন, কেউ বলছে মেয়র শপথ করতে দিন, কেউ বলছে না দিতে হবে না। এসব নিয়ে আমরা পড়ে আছি, কিন্তু দেশকে সংস্কার করতে হবে। এই যে আলোচনা চলছে ঐকমত্য কমিশনে, সেগুলোর কোন একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা কি কেউ আওয়াজ তুলেছি? আমরা কি কেউ এটা ঐকমত গঠনের জন্য, ঠিক আছে রাজনৈতিক দলটা তারা ঐকমত গঠন করছেন, আমরা আলাদাভাবে সোশ্যাল মিডিয়াতে করি, এরকম কি কেউ করেছে? কেউ করে নাই। সবাই আছে নিজস্ব স্বার্থ নিয়ে, আর আছে কিভাবে আধিপত্য বিস্তার করবে তৃণমূল থেকে একদম কেন্দ্র পর্যন্ত, সকলেই এই কায়দায় বর্তমানে চলছেন। কিন্তু দেশ সংস্কারের জন্য চিন্তা করা একদমই তারা গুরুত্বপূর্ণ মনে করছেন না। এটা খুবই হাস্যকর, খুবই হাস্যকর এটা। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।